তো সেই সময় আমার লাইফে একটা মানে বড় একটা বাধা আসে, এক বিপদ আসে আমাদের পরিবারের। আমার মা সে সময় ইন্ডিয়াতে এক নাটকের শো নিয়ে গিয়েছেন মঞ্চের। ওই সময় বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। তো সেই সময়টা আসলে আমার জন্য একটা ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তো রেডিওর কাজটা আমরা করা হয়নি। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। হ্যালো, আমি নিচর চৌধুরী, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। এরবার বেশ কিছু পরিচয় আছে আমার, তবে মূলত আমি একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সঙ্গীত শিল্পী হিসেবে মানে আমার গান শেখা আসলে একদম ছোটবেলায়। 9 বছর বয়সে আমার দাদা আমাকে ছায়াটে ভর্তি করে দেন। সেখানে আমার গানে হাতে খড়ি, এবং যেটা ছিল মা গান করতেন, মা নজরুল গীতি এবং লালন গীতি করতেন। একদম ছোটবেলায় মনে আছে যে মা যখন টেলিভিশনে গাইতেন বিটিভিতে, তখন আমি নাকি টেলিভিশনে মাকে দেখে এরকম করে ধরার চেষ্টা করতাম, অনেক ছোট তখন আমি। তো এবং মা হয়তো ঘরে কাজ করতে করতে গুনগুন করছেন কোনো গান, তো সেগুলো শুনে শুনে হয়তো ছোটবেলায় আমার গানের প্রতি আগ্রহ তৈরি হয়ে যায়। তো এবং আমার দাদারও ভীষণ আগ্রহ ছিল যেন আমি গান শিখি। তো এই জন্য দাদা আমাকে ছাঁটে ভর্তি করে দেন, এবং ভর্তি হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে ছাঁটে ক্লাসে আমাকে বাবা নিয়ে যায় কিংবা দাদা নিয়ে যায়। গান শিখে আবার চলে আসি প্রতি শুক্রবার সকালে। তা পরীক্ষা হলো, পরীক্ষাও দিলাম। বাসায় কেউ আমাকে গান টান কিছুই দেখেন, আমি নিজে নিজেই হারমোনিয়াম ছিল বাসায়, একটা মার হারমোনিয়াম, সেটা দিয়ে গান তুলে গাওয়ার চেষ্টা করতাম। আমি নিজের মতো করে গাইতাম, নিজে যা বুঝতাম সেটাই করতাম। এবং যেটা হলো যে যখন পরীক্ষার পরে রেজাল্ট আসতো, তখন দেখা গেল আমি ফার্স্ট হয়েছি। তো তখন আর কি সবাই বুঝলেন আচ্ছা ঠিক আছে, নিশ্চয় তাহলে টুকটাক গান পারে আর কি। তো এইভাবেই শুরু ছায়াটের। এরপর ছায়াটের 8 বছর শেখা শেষ করে ওখানে শিক্ষকতা করেছি দীর্ঘ 14 বছর। তারপরে 2008 সালে আমার প্রথম অডিও অ্যালবাম আসে। এটাও বেশ মজার। এর আগে স্টেজ শো করতাম, বিভিন্ন রকম গান করতাম। তো সেখানে এমন একটা স্টেজ শোতে রোকন ইমনের সাথে আমার পরিচয় হয়। আমি যেখানে গান করতে গিয়েছিলাম সেখানে ও গিটার বাজাতে এসেছিল। তো ওখানে আমাদের আলাপ হয়। তারপরে বলে যে ও বলে যে আপনি তো খুব ভালো গান করেন, তো আমিও চাচ্ছি কিছু একটা করতে, তো চলুন একসাথে কিছু একটা করা যায় কিনা দেখি। তো আমরা চিন্তা করে একটা ব্যান্ড ফর্ম করব। তখন আমাদের সাথে ছিল আমজাদ, এখন খুব জনপ্রিয় একজন মিউজিক কম্পোজার। তো আমজাদ, আমি আর ইমন মিলে, ইমনদার কল্যাণপুরের বাসার বেডরুমে একটা পিসি ছিল তখন। পিসিতে ছোট্ট একটা মাইক্রোফোন ছিল, তখন ওয়েবক্যামের সাথে মাইক্রোফোন পাওয়া যেত। তো ওইটা দিয়ে আমরা নিজেরাই সফটওয়্যারের কাজ নিয়ে নিজেরা ঘাটাঘাটি করা শুরু করলাম 3 জন মিলে। তো তারপরে সেখান থেকে শুরু। তারপরে সেখান থেকে 2007 সালের শেষের দিকে আমরা 3 জন মিলে একটা ছোট্ট স্টুডিও দেওয়ার চেষ্টা করি। খুব প্রফেশনাল যে তা না, সেমি প্রফেশনাল। সেটা হচ্ছে ইমনদাদের বাসার নিচের তলায়। তারপরে সেখান থেকে আমাদের প্রথম অ্যালবাম আসে আমার আর ইমনদার 2008 সালের মাঝামাঝি, মাটির সুরে, একটা ফোক মিক্সড অ্যালবাম। সেটাতে গান করেছিল কৃষ্ণকলি, ফজলুর রহমান বাবু, চন্দনা মজুমদার, পিন্টু ঘোষ, আরও অনেকে ছিল। তো সেই অ্যালবামটা দিয়ে আমার যাত্রা শুরু অডিও ইন্ডাস্ট্রিতে, এবং প্রথম অ্যালবামটি দর্শকরা ভীষণ ভালোভাবে গ্রহণ করে, এবং যে কারণে হয়তো তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অডিও ইন্ডাস্ট্রিতে আমাকে ওরকম স্ট্রাগল করে আসলে আগাতে হয়নি। আল্লাহর রহমতে আমি সবসময় পেয়ে গেছি, বিশ্বাস রেখেছি আল্লাহর উপরে। এবং আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আমি যখনই লাইফে যে কোনো অবস্থায় যখন কোনো বিপদে পড়েছি কিংবা কোনো রকম অবস্ট্রাগল এসেছে সামনে, কোনো না কোনো বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে আমাকে, এবং আমি সেই সমস্যা থেকে উতরে গেছি। আমার আরেকটা পছন্দের জায়গা হচ্ছে FM রেডিও স্টেশন। রেডিও জকি হিসেবে আমি কাজ করেছি। রেডিও 71 আমি 3 বছর ছিলাম ওদের অনুষ্ঠান প্রধান হিসেবে। তো রেডিওতে আসলে কাজ করার ইচ্ছাটা অনেক ছোটবেলায় ছিল। আমরা যখন আমার সময়টা ঠিক খেয়াল নেই, কিন্তু সম্ভবত কলেজ শেষ করেছি কি ইউনিভার্সিটি পড়ে, এরকম সময়টা হয়তো। তখন রেডিও ইন্ডাস্ট্রিটা খুব জনপ্রিয় ছিল, তরুণদের কাছে রেডিও খুব পপুলার ছিল তখন। রেডিও টুডে ছিল, রেডিও ফুর্তি ছিল। তো ওই সময় আসলে টুডেটা খুব পপুলার একটা রেডিও স্টেশন ছিল। তো আমারও ওরকম প্ল্যান ছিল যে রেডিওতে কাজ করতে পারলে ভালোই হয়। তখন আসলে যারা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা কলেজে পড়ে, সব ছেলেমেয়ের মধ্যে কিন্তু আরজে হওয়ার একটা স্বপ্ন থাকে। তো সেরকম প্ল্যান নিয়ে একটা দেখলাম যে পেপারে একটা বিজ্ঞাপন ছিল যে এরকম রেডিও জকি নেওয়া হচ্ছে টুডেতে, তো যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করতে পারে ফর পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম। তো ভাবে একটা অ্যাপ্লাই করে দিলাম, তারপরে কিছু ভাবি নাই। তারপরে খুব সারপ্রাইজিংলি বেশ কিছুদিন পর একটা ফোন কল আসলো, বললো যে রেডিও টুডে থেকে ডাকছে আমাকে ইন্টারভিউর জন্য। তো আমি একটু বেশ অবাক হলাম, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কিংবা এই ধরনের কোনো কোর্স কিছুই করা ছিল না, মানে গান গাওয়া ছাড়া কিছুই করতে পারতাম না। তো তারপরে যেটা হলো যে গেলাম, তখন সম্ভবত শাকিল মন্ত্রী ভাই ছিলেন ইডি রেডিও টুডের।
তো তার সাথে বসে একটা ইনফর্মাল অনেক বড় ইন্টারভিউ হলো, যেটা ছিল যে উনি আমার মিউজিক্যাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলেন এবং চাইছিলেন যে আমি আসলে জয়েন করি ট্যুরেতে। তো সেই সময় আমার লাইফে একটা মানে বড় একটা বাধা আসে, এক বিপদ আসে আমাদের পরিবারের। আমার মা সে সময় ইন্ডিয়াতে এক নাটকের শো নিয়ে গিয়েছেন মঞ্চের। ওই সময় বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। তো সেই সময় আবার ওই একই সময়ে আমাকে রেডিও ট্যুরে থেকে ডাকতে থাকে জয়েন করার জন্য, এরকম কিছু ফর্মালিটি থাকে। তো সেই সময়টা আসলে আমার জন্য একটা ডিসিশন নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তো রেডিওর কাজটা আমরা করা হয়নি। তো আল্লাহর রহমতে সেই সময় বাবাও সুস্থ হয়ে যায়, মাও পরে কাজ শেষ করে ফিরে আসে। কিন্তু রেডিওতে কাজ করাটা আমার তখন অধরাই থেকে যায়। কিন্তু মাথায় ছিল, মাথায় খুব ভালো কোনো শো দেখলে কিংবা কোনো যে ফ্রেন্ডরা আছে যারা বেশ পপুলার আর যে তাদের দেখলে মনে যায় আমি আজ হলে মনে মজা হতো। তো সেটাই আর কি হঠাৎ করে আরও অনেক বছর পরে 2016 সালের দিকে রেডিও 71-এ আমার যাওয়া হয় একটা শো করতে। তারপরে রেডিও 71-এর ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়, আলাপ হয়, এবং সেখানে আমি একটা সেলিব্রিটি শো হোস্ট করা শুরু করি। তখন তাদিন আপু ছিলেন হেড অফ প্রোগ্রাম। তো সেই অনুভূতিগুলো খুবই মিষ্টি ছিল এবং খুবই মজার ছিল। আমি তখন ভাবতাম যে আসলে অনেক বছর আগে যদি আসলে আপনি মন থেকে কিছু চান, সৎভাবে কোনো কিছু বিশ্বাস করেন এবং চান যে এটা হোক আপনার জীবনে, তাহলে কিন্তু সেটা আপনি আপনার জীবনে পাবেন। এবং আমার জীবনে প্রতিবারই তাই হয়েছে। আমি মন থেকে যেটা চেয়েছি এবং বিশ্বাস করেছি এটা হোক আমার জীবনে, আমি চাই সেটা অবশ্যই উপরওয়ালা আমাকে দিয়েছেন কোনো না কোনো সময়, দেরিতে হলেও পেয়েছি। তো রেডিওতে কাজ করাটা আমার জন্য খুব মজার এবং খুব বড় একটা অভিজ্ঞতা ছিল। অনেক মানুষের অনেক শ্রোতার ভালোবাসা পেয়েছি। আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান বিভাগে। আমি অনার্স করেছি মনোবিজ্ঞানে এবং মাস্টার্স করেছি চিকিৎসা মনোবিজ্ঞানে। তো চিকিৎসা মনোবিজ্ঞান খুবই মানে প্রমিসিং একটি সেক্টর বাংলাদেশের মেন্টাল হেলথের জন্য। তো সেখান থেকে আমাকে হঠাৎ করে আরেকটা ওই সময় আবার একটা অবস্ট্রাগল আসে আমার জীবনে এবং আমাকে আসলে পড়াশোনা ছেড়ে দিয়ে, মানে মাস্টার্স শেষ করার পর আমি এমফিলটা না করে আমাকে সঙ্গীতের জগতে চলে আসতে হয়। সেটাও একটা বেশ মজার অদ্ভুত একটা ঘটনা ছিল। তখন আমি মাস্টার্স যখন করছি, ক্লিনিক্যাল সাইকোলজি প্রচুর পড়াশোনা করতে হয়, যেহেতু এটা মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, সরাসরি তাদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে কাজ করে। তো সেই সময় আমার 2007 কিংবা 8 সাল, যে সময় আমার আসলে প্রথম অ্যালবামটি আসতে যাচ্ছে, তো সে সময় মাস্টার্স পরীক্ষা শেষে রেজাল্ট হয়। তারপরে যেটা হয় যে এমফিলে আমাদের যে কোনো একজন প্রফেসরের আন্ডারে রিসার্চ ওয়ার্ক করতে হয় এবং একই সাথে ক্লাস করতে হয় পার্ট 1-এর জন্য। তো ওই সময় আমার অ্যালবামটা বের হয়। তো আমার সভাপতি দুটো পড়াশোনা গান দুটো নিয়ে সমান্তরালে ব্যস্ত হয়ে যায়। তো তখন আমাদের ওই সময় চেয়ারম্যান যিনি ছিলেন তিনি বললেন যে তোমাকে আসলে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, হয় গান কিংবা ক্লিনিক্যাল সাইকোলজি। তো আমি বললাম যে এটা তো আসলে খুব অদ্ভুত একটা কথা, কারণ দুটাই হচ্ছে দুই জায়গায়। গানটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা এবং এই ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে আমার পেশাগত একটা জায়গা, পড়াশোনা একাডেমিক্যাল জায়গা। তো পরে উনি বললেন যে না, এটা করা যাবে না, একটাই নিতে হবে। তো ওনার এই ধরনের কঠোর মনোভাবের কারণে আমি তখন খুব কুইক ডিসিশন নিয়ে কোনো কিছু না ভেবে যে ঠিক আছে আমি গানই করব, পড়াশোনা করলাম না। তারপরে আমি একদম মাস্টার্সের পর ছেড়ে দিয়ে আমি একদম গানে ঢুকে যাই। এবং তারপরে চারপাশের লোকজন সবাই খুব অবাক হয়, সবাই বলে তুমি এরকম একটা সেক্টরে এমন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিভাবে ছাড়লা, তুমি খুব ভুল করছো, এটা করা উচিত হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি যেটা করেছি ঠিকই করেছি। কারণ উনি যেটা বলেছেন সেটা একদিক দিয়ে কিন্তু আসলে অন্য একটা কথা। কারণ আমি যদি দুটো সেক্টর একসাথে সমানতালে চালিয়ে নিতে পারি এবং আমার রেজাল্ট যদি সেই কথা বলে, দুইটিকে যদি রেজাল্ট ভালো থাকে, তাহলে কিন্তু এইদিকে বাধা দেওয়ার কোনো কারণ ছিল না। তো তারপরে আল্লাহর রহমতে যেটা হলো যে আপনাদের সব ভালোবাসা এবং দোয়ায় আমি কিছুটা হলেও আপনাদের মনে জায়গা করতে পেরেছি। এবং এখন সেই প্রফেসরই আমাকে দেখলে খুশি হয়, গর্ববোধ করে আমাকে নিয়ে যে হ্যাঁ তোমাকে, তোমার গান শুনি, তোমাকে দেখি টেলিভিশনে এবং তোমার কথা সবাই বলে ভালো লাগে। তো এটা অনেক বড় পাওয়া। এবং পরবর্তীকালে শিক্ষকতার ইচ্ছা আমার সবসময় ছিল। মানে আমার কাছে মনে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গান না করলে আপনি কি করতেন, বিভিন্ন টক শোতে যখন যাই তখন বলে হয়তো আমি শিক্ষকতাটাই বেছে নিতাম, কারণ আমার খুব পছন্দের একটা পেশা। তো সেই শিক্ষকতা আমি করেছি, এখনো করছি। তার বেশ কিছু বছর পর আমি মিউজিকের সেকেন্ড মাস্টার্স করি ইউডা থেকে, এবং তারপর গ্রিন ইউনিভার্সিটিতে আমি খণ্ডকালীন প্রফেসর হিসেবে কাজ করি তাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে। আমার কাছে যেটা হয় যে যখন রেডিওতে নিয়মিত শো করতাম তখন প্রচুর লিসেনার আমাকে নক করতে, জিজ্ঞেস করতে, তারা প্রত্যেকে আরজে হতে চায়। তবে গান যখন শেখাতাম, এখন যেমন সাধনায় শেখাচ্ছি, প্রচুর ছেলে আমাকে ফেসবুকে নক করে এবং জিজ্ঞেস করে যে আসলে তারা কি করবে, গান করতে যায় কিংবা সহজে আবার অনেকে হতাশ হয়ে পড়ে, বুঝতে পারে না কোন দিকে যাওয়া উচিত। অনেকে খুব আরজে হওয়ার শখ। তাতে সবাইকে আমি একটা কথাই বলতে চাই, আমি সবাইকে একটাই বলি যে আসলে তুমি যদি বিশ্বাস করো তুমি কিছু করতে চাও, আগে সেটার জন্য নিজেকে প্রস্তুত করো।
হ্যাঁ, আমি হয়তো কাউকে দেখছি সে খুব ভালো করছে, আমিও ভাবছি আমি এখন গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আরজে হয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু না। আসলে তুমি আরজে হতে চাও কিংবা সঙ্গীত শিল্পী হতে চাও, সঙ্গীত পরিচালক হতে চাও, শিক্ষক যেটাই হতে চাও না কেন, তোমাকে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এবং আমি বিশ্বাস করছি সবকিছুতে মানে প্রতিটা জায়গা একটা মানুষের পৌঁছানোর জন্য কিন্তু একটা সময় দরকার, একটা পারফেক্ট সময় বলে একটা কথা আছে। সুতরাং শর্টকাটে কিংবা তাড়াহুড়ো করে কোনো কিছু পাওয়ার কোনো উপায় নেই পৃথিবীতে। যদি কেউ শর্টকাটে কিছু পেয়ে যায় তাহলে সেটা ক্ষণস্থায়ী হয়, সেটা বেশি দিন টেকে না। তো যেটাই তোমরা করতে চাও না কেন সেটাকে একদম মনে প্রাণে বিশ্বাস করে আমি এটা করতে চাই, সৃষ্টিওয়ালা উপরওয়ালার কাছে সেটার জন্য প্রার্থনা করে এবং সেটার জন্য যে কাজগুলো করা দরকার নিজেকে তৈরি করার জন্য সেইভাবে তৈরি হও। দেখবা ইচ্ছায় এবং চেষ্টা থাকলে অবশ্যই তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।